আর ডক্টর ভদ্র পাশাপাশি বসেছিলেন কদিন বালির ওপরে, কিন্তু তাদের আলাপ হয় এক সামান্য সূত্রে। একদিন আম কিনতে গিয়ে বাজারে টাকায় দিশি আম বিক্রি হচ্ছিল ২৮টা, বিভূতি বলেছিলেন ৩৫টা। এই নিয়ে আমওয়ালার সঙ্গে তর্ক বেঁধে গেল। ডাক্তার ভদ্র এসে তর্কের মীমাংসা করিয়ে দিয়ে ১ টাকায় ৩২টা আমের পথ খোলসা করে দিলেন। সুতরাং এই দুজনের মধ্যে আলাপ না জমে আর পারল না। পুরী সমুদ্রের ধারে ডাক্তার ভদ্রের সাথে দেখা। ডাক্তার ভদ্র বেশ ঈশ্বর ভক্ত ও ধার্মিক লোক। বিভূতিকে পেলেই ঈশ্বরের কথা বলতে আরম্ভ করেন। পুরীতে যত মঠ মন্দির ছিল তিনি সব দেখিয়ে নিয়ে বেড়ালেন প্রায় সপ্তাহখানেক ধরে। এ যেন তার এক বাতিক। একদিন ডাক্তার ভদ্র একটি গল্প বললেন সমুদ্রের বালির ওপর বসে। ভদ্রলোকের নাম হারাধন ভদ্র, নিবাস হুগলি জেলার কি এক গ্রামে। সেখানেই ডাক্তারি করেন। পয়সার মন্দ নয়, বাড়ির অবস্থা বেশ ভালো। অনেক ধান হয় বছরে, গরু বাছুর এক বোয়াল, ভালোভাবেই খাওয়া পড়া চলে যায় দেশে। তার এক বাতিক পরের উপকার করা। নিজের বৃহৎ পরিবার, ৪-৫টি ছেলে মেয়ে, স্ত্রী, 2টি বেকার ছোট ভাই। তা সত্ত্বেও তিনি যখন যার দুঃখের কথা শোনেন পকেটের পয়সা বের না করে পারেন না। পকেট খালি করে দিয়ে তবে তার তৃপ্তি। কত গরিব কুমারী মেয়ের পাত্র জোগাড় করে দিয়েছেন নিজে অর্থ ব্যয় করে, কত দুস্থ লোককে সাহায্য করেছেন। এসব পরোপকারের গল্প তিনি সব বিভূতিকে বলেছেন। বেশ সরল লোক। সমুদ্রধারের ঝাউবনের মধ্যে একটি মঠ আছে। শান্ত জনবিরল মঠটি কি একটি বৈষ্ণব সম্প্রদায়, কিন্তু সম্প্রদায়ের হাতে বোধহয় তেমন টাকা কড়ি নেই, বেশি লোকজন থাকে না। এইবার থেকে তার নিজের কথাতেই বলি, বড় ভালো লাগতো মঠটি। বিকেলবেলা ঝাউবনের মধ্যে দিয়ে হু হু করে সমুদ্রের হাওয়া আসতো। হাওয়ার সঙ্গে মিশে আছে লবণাক্ত সমুদ্রের গন্ধ। বেশ ছায়া পড়তো মঠের আঙিনায়। মঠের বাগানে জুঁই বেল কৃষ্ণকলি ফুটত। সাধারণত বিকেলের দিকেই ডক্টর ভদ্র সেখানে যেতেন। 2-3টি বৈষ্ণব সাধু তখন বাসন কোসন মাজত, ঘর রোয়াক ধুত, মঠের অন্যান্য কাজকর্ম করত। ডাক্তারবাবুকে একটা কাঁসার ঘটিতে চা নিয়ে এসে দিত, ফলমূল বাতাসা দিত। বেশ কাটত সন্ধেবেলাটা। প্রায় তিনি সেখানে যেতেন। এদের মঠের একটা ছোট্ট ঘরে একদিন একটি শ্রীকৃষ্ণ মূর্তি দেখা গেল। রাধা নেই, শুধু কৃষ্ণমূর্তি কালো পাথরের। এমন সুন্দর মুখশ্রী, এমন শান্ত চোখ দুটি। অনেক কৃষ্ণমূর্তি দেখেছেন তিনি, কিন্তু এ মূর্তিটি যেন সবচেয়ে পৃথক। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন মূর্তিটা। কেমন যেন ভালো লাগলো। সেই থেকে রোজ একবার করে তিনি যেতেন মূর্তিটা দেখতে। তেমন করে পুজো আচ্চা হয়নি বিগ্রহটির। একদিন এক রাশ বেলফুল তুলে নিয়ে সাজিয়ে দিতেন বেদিতে। টাটকা তোলা বেলফুলের সুগন্ধ ঘুরঘুর করত মন্দিরে। রোজ দেখে দেখে মনে হলো এই কৃষ্ণ ঠাকুরটি এমন চমৎকার দেখতে, কেমন সুন্দর বালকের মতো অভিমান স্ফুরিত ওষ্ঠাধর, শান্ত সুকুমার মুখমণ্ডল, ঈষৎ বঙ্কিম দৃষ্টিভঙ্গি। অথচ পুরী শহরের বহু মঠ মন্দিরের বিগ্রহের মতো ইনি বহুজন পূজিত, বহুজন দৃষ্ট বা বহুজন কাম্য নন। নিতান্ত অবহেলিত এবং উপেক্ষিত। কেউ একে জানে না, এখানে কেউ আসেও না। মঠের অন্নদাস সেবকেরা হেলায় শ্রদ্ধায় 2টো ফুল ফেলে দিতে হয়, তাই দেয়।
রোজ রোজ দেখে কেমন একটা মায়া জন্মালো এই বেচারি বিগ্রহটির উপর। ওই জন্যেই নিজের হাতে বেল তুলে নিয়ে গিয়ে বেদিতে সাজিয়ে দিতেন তিনি। পুরী থেকে মাসখানেক পরে যখন চলে এলেন, কর্মস্থলে ফিরে এসেও সদা সর্বদা সেই বিগ্রহটির মুখশ্রী ডাক্তারবাবুর মন জুড়ে বসে রইল। কেমন একটা মায়া, যেন আপনার কোনো লোককে অসহায় ও অনাদৃত অবস্থায় ফেলে এসেছেন কত দূরে। এমন মনের ভাব ডাক্তারের কখনো হয় না, এর আগে হয়নি কোনো কারণে। নিজের মনের ভাবে নিজেই বিস্মিত হয়ে গেলেন। আবার ছুটে গিয়ে দেখতে ইচ্ছে হয় একবারটি, কিন্তু হুগলি জেলার একটি অখ্যাত পল্লীগ্রাম থেকে পুরী অনেক দূর, পয়সার সে সচ্ছলতার অভাব, যার ফলে বছরে দুবার করে পুরী যাওয়া চলে। এই ব্যাপারের বছর খানেক পরে আবার চৈত্র বৈশাখ মাস এলো। অমনি মন বিষম চঞ্চল হয়ে উঠল দূরের এক নীল সমুদ্র, ঝাউবন ও পোলাং গাছের ছায়া বিরল কুঞ্জের জন্যে। সেই সমুদ্র সৈকত, সেই জ্যোৎস্না, সেই প্রাচীন মন্দিরের সারি, পুরনো দরজার দুদিকে স্পর্ধিত ভঙ্গি, ঝম্প সিংহের দল, সর্বোপরি সেই ক্ষুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের মঠটিতে অনাদৃত সেই বাল বিগ্রহ মূর্তি, এদের আকর্ষণ প্রবল হয়ে উঠল মনের মধ্যে। অমনি কিছু টাকা জোগাড় করে ডাক্তারবাবু পুরী এসে পড়লেন। মালতীপাটপুর স্টেশন যখন ছাড়ল, তখন ডাক্তারের মন উড়ে চলেছে সেই বৈষ্ণব মঠের বিগ্রহের কাছে। কতক্ষণে পুরী স্টেশনে ট্রেন আসবে। পুরীতে পদার্পণ করেই রিক্সা নিয়ে ছুটলেন ধর্মশালার দিকে। বেলা তখনও সামান্য আছে। জিনিসপত্র ধর্মশালার ঘরে রেখে একটা দোকানে চা খেয়ে নিলেন। তারপরেই যেন মঠে গিয়ে হাজির। সত্যি একটুও বাড়িয়ে বলছেন না তিনি। কি আনন্দ যে হলো ওকে দেখে। ও যেন ডাক্তারকে দেখে অত্যন্ত খুশির ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে, যেন ওর স্ফুরিত অধরে অভিমানের প্রকট চিহ্ন, দৃষ্টিতে প্রচ্ছন্ন অভিমান, যেন বলতে চাইছে, এতদিন বুঝি আসতে নেই। ডাক্তারবাবু বলে চললেন, আসবো কি করে? টাকা ছিল? তুমি বুঝি জানো না আমার টাকা ছিল কি না? বেশ বাবা, কত রাত হয়েছে খেয়াল নেই। মঠের সেবায়িত চাকর এসে জানালে মঠের দোর বন্ধ করার সময় হয়েছে। সেবার দিন চারেক পুরীতে ছিলেন তিনি। আবার সেই ফুল তোলা, আবার সেই বেদি সাজানো, কোনো দিন কামাই যেত না। ভালোবাসার বৃদ্ধি এমনতর বৃদ্ধি যে পুরী ছেড়ে যাবার সময় দস্তুর মতো কষ্ট হলো সেবার। যা হোক, বাড়ি তো চলে গেলেন। হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনে ডাক্তারের বাড়ি, রেল স্টেশন থেকে অনেক দূরে। যেমন মশা তেমনই ম্যালেরিয়া। এত রোগী বেড়ে গেল সেবার যে বাড়িতে নাওয়া খাওয়ার সময় পান না। 2 টাকা আয়ও হতে লাগলো। শ্রাবণ মাসের দিন সারা দুপুর মুষলধারে বৃষ্টি হয়েছে। ডাক্তার গরুর গাড়ি করে বাড়ি ফিরছে 3 মাইল দূরের একটা গ্রাম থেকে। কেদেটির খাল জলে টই টুম্বুর হয়ে ফুলে ফেপে উঠেছে। গাড়োয়ান জিজ্ঞাসা করল, খাল পার হবে কিনা, জল বড় বেড়েছে। ডাক্তারবাবু অগ্রসর হওয়ার জন্য হুকুম দিলেন। যাবার সময় এই খালের জলে নেমে গাড়ি পার হয়েছে, সুতরাং তার ভয়ের কিচ্ছুই ছিল না। কিন্তু জলে নেমে ঠিক যখন খালের মাঝখানে গাড়ি এসে পৌঁছেছে, তখন হঠাৎ গাড়োয়ান চেঁচিয়ে বলে উঠল, জলের তোর বড্ড বেশি, ছইয়ের দড়ি খুলে দাও। তাড়াতাড়ি দড়ি খোলো ডাক্তারবাবু, শিগগির। কি হচ্ছে বা কি ঘটছে ভালো করে বোঝবার আগেই ছই শুদ্ধ গাড়ি উল্টে গেল জলের তলায়। ডাক্তারবাবু সাঁতার জানেন বটে, কিন্তু উপুর হওয়া ছইয়ের মধ্যে এমন করে হাত পা আটকে গেল
মাথা ঠেকলো ছইয়ের গায়ে, যে গুড় গুড় করে জল ঢুকতে লাগলো ওর ভেতরে। ডুবে মরে যেতেই বসেছিলেন, ভেবে চিন্তে হাত পা ছেড়ে দিলেন। ঠিক সেই সময়ে কারো মুখ মনে এলো না। চোখের সামনে ভেসে উঠল বহু দূর পুরীর সেই শ্রীকৃষ্ণ মূর্তি। এমন স্পষ্টভাবে ফুটে উঠল সেই চোখ, সেই অভিমান স্ফুরিত ওষ্ঠাধর, সেই মুখ। তারপর কি ঘটল ডাক্তার তা জানেন না। যখন জ্ঞান হলো তখন দেখেন তিনি এক গাছের তলায় শুয়ে। তার চারিপাশে দু তিনটে লোক বুকে সর্ষের তেল মালিশ করছে। একটা ছবি তখনই তার বিদ্যুৎ বেগে মনে এলো। বললে কেউ বিশ্বাস করবে না, তবুও ডাক্তারকে আজ বলতে হবে, বলতেই হবে তাকে। জ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার আগের মুহূর্তে তিনি কি দেখেছিলেন জানো সবাই? শ্রীকৃষ্ণ মূর্তি যেন তাকে সাহায্যের ভঙ্গিতে দুই হাত বাড়িয়ে দিয়েছে। সে কথা কিন্তু তখন মনে হয়নি, মনে হলো এখন। ডাক্তার এক লহমার মধ্যে সে অভয় দানের ছবি দেখেছিলেন। তার অসুস্থ মস্তিষ্কের বিকারও হতে পারে অবশ্যই, জোর করে কিছু বলতে চান না তিনি। বাড়িতে গিয়ে বিছানায় পড়েছিলেন প্রায় দিন 7-8। ঘুমের ঘোরে মাঝে মাঝে দেখেছেন পুরীর সেই শ্রীকৃষ্ণ ঠাকুর তার শিয়রে বসে, কত ভালোবাসা তার চোখে। সেরে উঠলেন, কৃষ্ণ ঠাকুর কিন্তু ছাড়ে না তাকে। তখন তো ডাক্তারের সুস্থ অবস্থা। কি করে বলেন অসুস্থ মস্তিষ্কের কল্পনা? একদিন যেন ডাক্তারকে স্পষ্টই বললে, তোমাকে ছেড়ে যাব না, কেউ আমায় ভালোবাসতো না, তুমি ভালোবেসেছিলে, কিন্তু এখানে যে তার কষ্ট হবে। সে যেন সেই মঠে চলে যায়। শ্রীকৃষ্ণ মূর্তি বললে, সেখানে আপনার লোক কেউ নেই, আমার মুখের দিকে কেউ তাকায় না, বড্ড হেনস্থা করে। ডাক্তারের মনে হলো সে শ্রীকৃষ্ণের কথাবার্তা হুগলি জেলার পাড়া গায়ের মতো মুখের বুলি। ডাক্তারবাবুর হাসি পেল, হেসেই ফেললেন। বললেন, তুমিও ভালোবাসার কাঙাল? কৃষ্ণ ঠাকুর মৃদু হেসে চুপ করে রইল। দিন যায়, ডাক্তারি প্র্যাকটিস করেন তিনি। প্র্যাকটিস খুব জেঁকে উঠেছে আজকাল। 1 টাকা জীবনে কখনো রোজগার করেননি। পৈতৃক আমলের মাটির দোতলা ঘর ভেঙে ইটের দোতলা বাড়ি করবেন ভাবছেন। একটি মেয়ের বিয়ের কথাবার্তা চলছে ভালো ঘরেই। বিষয়ে খুব ডুবে আছেন। হঠাৎ সেদিন রাত্রে কৃষ্ণ ঠাকুরটি এসে হাজির ঘুমের ঘরে। সে যেন হেসে বললে, ভুলে গেলে? একবারও মনে করো না। আমি কিন্তু সেখানে আর থাকতে পারছি নে, আমার সেখানে ভালো লাগছে না। তুমি সেখানে নেই ডাক্তারবাবু? সেই ঘুমের মধ্যেই যেন বলে চললেন, ভুলেই গেছি বটে, কিন্তু তুমি সেখানে থাকতে পারছো না ওসব বাজে কথা। আমার কি সংসার নেই? তোমার কাছে বসে থাকলে আমার চলবে? ব্যাস। ওই পর্যন্ত কৃষ্ণ ঠাকুরের সঙ্গে ডাক্তারবাবুর কথাবার্তা হলো। তারপর ঠাকুর সোজা অন্তর্হিত। এরপরে অনেক দিন কেটে গেল। ডাক্তারের নতুন দোতলা বাড়ি উঠেছে, মেয়ের বিয়ে ভালো করে হয়ে গিয়েছে, প্র্যাকটিস বেশ জমাট। 2টো নতুন ডাক্তারি আখড়া খুলেছেন গ্রাম থেকে বেশ দূরে, সাইকেলে যাতায়াত করেন। একদিন খুব বৃষ্টি হয়ে গিয়েছে, আবার সেই বর্ষাকাল। সন্ধ্যের পর নতুন সেন্টার থেকে রুগী দেখে ফিরছেন।
হঠাৎ এলো ভীষণ বৃষ্টি। কাছে ছাতি নেই, বর্ষাতি নেই, পাছে ভিজে যান। এজন্য আশ্রয় খুঁজবার জন্য এদিক ওদিক তাকাতে গিয়ে ডাক্তার নবীনগরের পুরনো থানাঘরের পাশেই এসে পড়েছেন। একটা গাছতলায় সাইকেল রেখে ছুটে গিয়ে থানার মধ্যে ঢুকে পড়লেন। সঙ্গে সঙ্গে বৃষ্টির ধোঁয়ায় আর সন্ধ্যার অন্ধকারে বাইরের জগৎ লুপ্ত হয়ে গেল যেন। নবীনগরের থানাঘর সম্বন্ধে কিছু না বললে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না। 25-30 বছর আগে এখানে একটা ফাঁড়ি ঘর ছিল। কেন উঠে গেল তা ডাক্তারের জানা নেই। এখন কেবল মেঝেটা আছে, আর দাঁড়িয়ে আছে 3টি দেওয়াল 3 দিকে। সেই 3 দেয়ালের ওপর ভাঙা ছাদের যতটুকু দাঁড়িয়ে আছে তারই তলায় কোনো রকমে দেয়াল ঘেঁষে বৃষ্টির ছাঁট থেকে বাঁচবার দুরাশায় খাড়া হয়ে রইলেন তিনি। ভীষণ অন্ধকার চারিদিকে। হঠাৎ একটা ফুস ফুস শব্দে ডাক্তারের গায়ের রক্ত হিম হয়ে গেল। ডাক্তারের মনে পড়ে গেল 25 বছরের পুরনো ভাঙা মেঝেতে দাঁড়িয়ে রয়েছেন এবং দেয়ালে মেঝেতে যেখানে অসংখ্য ফাটল ও গর্ত, খুব কাছেই ফোঁস ফোঁস করে উঠল আবার। ডাক্তার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। কোথায়? কোন দিকে? কোথায় সাপটা? এই অন্ধকারে কি কিছুই ঠাউর করা যায়? এমন সময় তিনি সাপটাকে দেখতে পেলেন। যে দোরটা দিয়ে ঢুকেছেন সেই দোরটাতেই প্রকাণ্ড একটা কালীগোখরু ফণা তুলে দাঁড়িয়ে আছে। অন্য দিক দিয়ে পালাবার উপায় নেই, কারণ ভাঙা দেয়ালের ইট সুরকি একদিকের পথ বন্ধ করেছে। অন্য 3 দিকের দেয়াল তো দাঁড়িয়েই আছে। সাপটা ডাক্তারকে লক্ষ্য করেই ফুস ফুস করছে। এক্ষুনি ছোবল মারল বলে বেঘরে প্রাণ হারাবেন সন্ধ্যার অন্ধকারে। কোনো উপায় নেই। একখানা ইট তুলে মারবার যে চেষ্টা করবেন সে চেষ্টা করতে সাহস পান না। যেই একটু নড়বেন আর অমনি ও ছোবল মারবে। তখন ডাক্তারের মনে পড়ল সেই কৃষ্ণ ঠাকুরের কথা। আর দেখা হবে না, বিদায়। সাপটা তখনও দুলছে। ডাক্তার এক দৃষ্টে ওটার দিকে চেয়ে আছেন, অন্যদিকে চোখ ফেরাতে পারছেন না। ওর চোখের ক্রূর দৃষ্টি ডাক্তারকে সম্মোহিত করেছে। পরক্ষণেই সাপটা ফণা নিচু করে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। বাড়ি এসে সেই রাত্রে আবার কৃষ্ণ ঠাকুরের দেখা পেলেন গভীর ঘুমের মধ্যে। চোখ নাচিয়ে দুষ্টুমির সুরে বললে, কেমন সাপ আজ সন্ধেবেলা? ডাক্তার বলে চললেন, কি কেমন? ও বাপরে, কি বিপদেই পড়েছিলাম, মারা যেতামও আর একটু হলে আর কি। কৃষ্ণ ঠাকুর বলছেন, তাই কি তোমাকে মারা যেতে দিই? ওসব আমার খেলা। দেখলাম আমার কথা তোমার মনে আসে কিনা বিপদের সময়ে। 2 বার বিপদে ফেলে দেখেছি। ডাক্তার জানতে চাইলেন গভীর ঘুমে, কি দেখলে? শ্রীকৃষ্ণ যেন বলে উঠল, তা বলবো না, মরণই তো আর। চলো, পুরীতে আমি একলা আছি, ভালো লাগছে না। তারপর থেকেই মশাই প্রায় পুরী এসে 2-3 মাস করে থেকে যায়। এবার বিভূতি অনেকক্ষণ পরে কথা বললেন। সেই ঠাকুরটি? ডাক্তার বললেন, সেই রকমই। পাগল মশাই, পাগল, আমাকে কোথাও যেতে দেবে না। ও আবার কি? আমার কাজকর্ম নেই মশাই, আপনারাই বলুন তো। বন্ধুরা,
গল্প আসনে আজকে তোমরা শুনলে উপসর্গ। আচ্ছা তোমরাই বলো না, এটা কি ডাক্তার ভদ্রের উপসর্গ, না নেহাতি ভালোবাসা? ঈশ্বরকে তো আমরা সবাই ভালোবাসি, তাই না? আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।